2 দিন পর এসএসসি পরীক্ষা। ভাইয়া সমাজ নিয়ে সমস্যা এখনো সমাধান করতে পারলাম না। সমাজ নিয়ে রয়েছে বেশ দুশ্চিন্তায় এবং সমাজের ভয়কে করতে পারছি না জয়। এই বিষয়গুলো ভাইয়াকে বারবার বলছি না এবং বারবার আর্জি করছি না যাতে ভাইয়া সমাজের উপর একটা ক্লাস নেই, এবং তোমাদের সেই বহুল প্রতীক্ষিত ক্লাস কিন্তু এখন তোমাদের সামনে। এবং বলছি ভাইয়া এই ক্লাসটি তোমরা যারা করবে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমাদের সমাজ নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ এক ক্লাসের মাধ্যমে আমরা কি সমাজের ভয়কে করব জয়। এবং তোমাদের যাদের যাদের মনের মধ্যে রয়েছে সমাজ নিয়ে ভীতি, এই ভীতিকে আজকে আমরা দূর করে ছাড়বো। ট্রাস্ট মি ভাইয়া, যারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লাসটি করবে অর্থাৎ একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকবে, তাদের কাছে সমাজ নিয়ে আর কোনো ভয়ের কিছু থাকবে না। হোপসো সমাজের সকল বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটি ক্লাস করলেই এই ক্লাসের A to Z তুমি দেখলে তোমার কাছে সমাজ ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এবং বলছি ভাইয়া, তোমরা যারা সমাজ নিয়ে এখনো ভয় পাচ্ছ, জাস্ট খাতা কলম নিয়ে বসে পড়ো, সমাজের সমস্যা এখনই শেষ করে ফেলছি। তাহলে কথা না বলে আমরা সরাসরি টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, সমাজ দেখো, সমাজ নিয়ে সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস অর্থ সম্বন্ধপূর্ণ একাধিক শব্দের মিলন, এই বিষয়গুলো তোমরা জানো। এবং এর অর্থ কি? আর সন্ধির পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলন, অর্থাৎ শব্দের মিলনে সমাস হয় আর ধ্বনির মিলনে হয় কি? সন্ধি। এবং সমাসের রীতিনীতি বাংলা থেকে এসেছে ভাইয়া। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে। কোথা থেকে? সংস্কৃত থেকে বাংলা এসেছে। এখন তোমরা অনেকেই পূর্বপদ, পরপদ এই বিষয়গুলো জানো না। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, এই বিষয়টা জানো না। এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। দেখো, সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে? এই যে সিংহ, এটি হচ্ছে কি? এটি হচ্ছে পূর্বপদ। এটি হচ্ছে কি ভাইয়া? পূর্বপদ। হ্যাঁ, এই যে আসন, আসন এটা হচ্ছে কি? এটা কি ভাইয়া? এটা হচ্ছে পরপদ। পরপদ বা উত্তরপদ। এটা কি বলি? পরপদ বা উত্তরপদ। হ্যাঁ, এখন দেখো, এই যে সিংহাসন, এই সিংহাসনটাকে আমরা কি বলি? এই যে পুরো সিংহ চিহ্নিত আসন, এই যে পুরো সিংহ চিহ্নিত আসন। আর মনে রাখবা, এই পুরো সিংহ চিহ্নিত আসনকে আমরা কি বলি? পুরো সিংহ চিহ্নিত আসনকে কি বলি? এটাকে আমরা বলি কি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। কি বলি? ব্যাস বাক্য। হ্যাঁ, ব্যাস বাক্য বলি। বলি কি? বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। আর কি বলি ভাইয়া? সমাস বাক্য। আর কি বলি? সমাস বাক্য। সমাস বাক্য, ঠিক আছে? এখন ভাইয়া, এই যে এই সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের এই যে মাঝখানে যে চিহ্নিত রয়েছে, এটি হচ্ছে কি পদ? মধ্যপদ। এই মধ্যপদ লোপ পেলেই কি হয়? মধ্যপদ লোপী সমাস হয়। এবং এই সিংহ চিহ্নিত আসন কোন কোন সমাস ভাইয়া একটু কমেন্টে বলে দিবা তো। এই যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এটা একটু কমেন্ট করবে তোমরা, ঠিক আছে? এখন আমি ভাইয়াকে বলি, এই যে সিংহাসন দেখতে পাচ্ছ, এই সিংহাসনটা কি বলে? সমস্ত পদ। সমস্ত কি বলে ভাইয়া? সমস্ত পদ। আবার কি বলে? সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। আবার কি বলে ভাইয়া? সমাস নিষ্পন্ন পদ। আবার কি বলে? সমাস নিষ্পন্ন। হ্যাঁ, নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ। হোপসো এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে পূর্বপদ, পরপদ, ঠিক আছে? মধ্যপদ কোনটা? সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ কোনটা? এটা তোমাদের কাছে একদম ফকফকা ক্লিয়ার, সোজা হিসাব মানে ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? এখন দেখো, সমাস কয় প্রকার? এই সমাস যে 6 প্রকার এটা আমরা জানি, কিন্তু মূলত সমাস কিন্তু 4 প্রকার। মূলত সমাস কয় প্রকার? মূলত সমাস 4 প্রকার। এখন 6 প্রকার কি কি ভাইয়া? 6 প্রকার হচ্ছে একটা কি? দ্বন্দ্ব সমাস, একটা কর্মধারয় সমাস, একটা তৎপুরুষ সমাস, একটা বহুব্রীহি সমাস, একটা দ্বিগু সমাস, আর হচ্ছে অব্যয়ীভাব সমাস, তাই তো? এখন দেখো, এই যে আমরা বলি যে মূলত সমাস 4 প্রকার কি কি? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। হ্যাঁ, আর এই যে অপ্রধান সমাস রয়েছে, অপ্রধান সমাস কোনগুলো জানো? অপ্রধান সমাস ভাইয়া, অপ্রধান সমাস হচ্ছে কি? এই যে আমরা বলি না প্রাদি সমাস, প্রাদি, নিত্য, ঠিক আছে? প্রাদি, নিত্য। আর কি কি বলতো? উপপদ। হ্যাঁ, উপপদ বা অলুক। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অপ্রধান সমাস। এখন সমাস চিহ্নিতকরণের কিছু উপায় আমরা জানবো, ঠিক আছে? এখন দেখো, তার আগে আমরা একটু দেখে নিই যে কোন পদের, কোন সমাসে কোন পদের প্রাধান্য থাকবে। দেখো, সমাস জানতে হলে তোমাকে পূর্বপদ, পরপদের বিষয়গুলো জানতে হবে। দেখো, একটু খেয়াল করো, আমরা বিস্তারিত আলোচনা করবো, বাট এখানে খেয়াল করো সমাস, এই পূর্বপদ কোনটা, পরপদ কোনটা একটু আগে বলেছি। এখন দেখো, দ্বন্দ্ব সমাসের পূর্বপদেরও প্রাধান্য থাকবে, পরপদেরও প্রাধান্য থাকবে। দ্বিগু সমাসে পূর্বপদের প্রাধান্য থাকবে না, পরপদের প্রাধান্য থাকবে। কর্মধারায় তৎপুরুষে কি থাকবে না? পূর্বপদের প্রাধান্য থাকবে না, কিন্তু পরপদের প্রাধান্য থাকবে। আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকবে, কারণ অব্যয়ীভাব সমাসের শুরুতে কি থাকে?
উপসর্গ থাকে, এটা আমরা সকলেই জানি। কি থাকে ভাইয়া? উপসর্গ থাকে, ঠিক আছে। আর বহুব্রীহি সমাস হচ্ছে এমন একটি সমাস যার পরপদ বা পূর্বপদের কোনো অর্থের মিল থাকে না। যেমন নীলকণ্ঠ, এখানে নীলকে প্রদান করা হচ্ছে নাকি কণ্ঠকে প্রাধান্য দেওয়া হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। হাতে ঘড়ি, অলুক, মানে অলুক সমাস কোনটা? অলুক সমাস হচ্ছে যে সমাজে কি বিভক্তি লোপ, মানে এই যে হাতে এ বিভক্তি অর্থাৎ সপ্তমী বিভক্তি রয়েছে এই যে হাতে ঘড়িতে, ঠিক আছে। এখানেও কি সেম, যে এর বিভক্তি মানে কি সপ্তমী বিভক্তি, হ্যাঁ সপ্তমী। এখন দেখো এই যে বিড়াল চোখে, এগুলো কি পরপর পূর্বপদ কোনটারই প্রাধান্য থাকছে না। দেখো এই যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব মানে কি জোড়ায় সমাস, এই যে দেশে বিদেশে ঘরে বাইরে, এগুলো সব হচ্ছে কি, এগুলো কি সমাস? দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এই যে চৌরাস্তা, তেমাথা, তেপায়া, এগুলো হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। কর্মধারায় কি? নীল আকাশ। দেখছো এই যে সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারায়, যেটা বলছিলাম কমেন্ট করার জন্য। হাঁসের রাজা, রাজহাঁস, ঠিক আছে। মাটির মানুষ, হ্যাঁ এই এক্সাম্পল গুলো দেখছো। এখন আমরা বিস্তারিত ভাবে সমাস কিভাবে চিহ্ন হচ্ছে, কোন সমাস কোনটা, কাকে কোন সমাস বলে, এটা একটু খেয়াল রাখবো। সমাস চিহ্নিতের উপায়, এটা একটু মনোযোগ দিবা, তাহলে কি শেষ হয়ে যাবে। দেখো যদি বিভক্তি বা কোনো সংখ্যা, মানে বিভক্তি বা সংখ্যা কোনোটাই না থাকলে সেটা কি সমাস? কর্মধারায় সমাস। শব্দের শুরুতে উপসর্গ থাকলে সেটা হবে অব্যয়ভাব সমাস, একটু আগে বলেছি, অর্থাৎ যথাতথা থাকবে, হ্যাঁ। অর্থাৎ ব্যাস বাক্যে পূর্বপদ, ব্যাস বাক্যে কি পূর্বপদ পরপদ দুইটার অর্থ প্রকাশ না পেলে সেটা কি বলছিলাম? বহুব্রীহি সমাস। অর্থাৎ কোনোটা অর্থের পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থে প্রাধান্য না থাকলে সেটা বহুব্রীহি সমাস। আবার বলছে যে কোনো বাক্যের মধ্যে মধ্যপদ হ্রাস পায় হলো কি মধ্যপদ লোপী, এটাও বলেছি। দেখো ব্যাপিয়া বুঝালে, অর্থাৎ ব্যাপিয়া বুঝালে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। দ্বারা দিয়ে কর্তৃক বুঝালে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। জন্য বা নিমিত্তে বুঝালে কি? চতুর্থ তৎপুরুষ সমাস। হতে থেকে চেয়ে বুঝালে, অর্থাৎ এখানে বিভক্তি জানতে হবে, বিভক্তি জানলে তোমার কাছে কি ক্লিয়ার হয়ে যাবে, তৎপুরুষ সমাসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বিভক্তি জানলে, দেখো ধন্যবাদ নিমিত্তে চতুর্থ, হতে থেকে যে পঞ্চম, রয়ের মানে ষষ্ঠী বিভক্তি, এই বিভক্তি আসলেই হবে কি সপ্তমী তৎপুরুষ সমাস। হোপসো সমাস চিনতে ভুল হবে না। আমরা তাহলে একটি ছন্দের মাধ্যমে সমাসের ব্যাস বাক্যের 6 প্রকারে ভাগ করতে পারি। একটি ছন্দের মাধ্যমে কি সমাজকে 6 প্রকারে ভাগ করতে পারি। একটা কি, যেমন ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা কি মন্দ। যে যিনি তিনি যদি হয় তাহলে সেটা হয় কি কর্মধারায়। তবে ব্যয়হীন পদটি সবসময় কি হয়? অব্যয়ী হয়। বসে যাহারা বাক্যের শেষে থাকলে কি, যাহারা মানে এই যে যাহারা, এটি যদি বাক্যের শেষে থাকে তাহলে সেটা হয় কি, তাকে বহুব্রীহি কয়। বিভক্তি লোপ পেলে হয় তৎপুরুষ, বিভক্তি লোপ পেলে হয় তৎপুরুষ। বিভক্তি না লোপ পেলে হয় অলুক কয়। বিভক্তি না লোপ পেলে তাহলে কি, তাকে কি বলে? অলুক বলে। হোপসো এটা তোমরা বেসিক, একদম যা বেসিক আলোচনা ছিল তা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসবো দ্বন্দ্ব সমাসের আলোচনায়। দেখো দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব মানে হলো সমান বিভক্তি বিশিষ্ট একাধিক বিশেষ্য পদ বা এক পদে পরিণত হলে, মানে বলছে কি সমান বিভক্তি বিশিষ্ট একাধিক বিশেষ্য পদ এক পদে পরিণত হলে এবং উভয় পদের অর্থে প্রাধান্য থাকলে তাকে বলে কি দ্বন্দ্ব সমাস। আমরা বলেছিলাম কি দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ দুইটারই কি থাকে? প্রাধান্য থাকে। এবং এই সমাসে কি ব্যাস বাক্য তৈরির জন্য কি এবং, ও, আর, তথা ইত্যাদি সংযোজক অব্যয় কি ব্যবহৃত হয়। এখন দ্বন্দ্ব সমাসের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। দেখো সাধারণ ধর্ম কোনটা? এই যে আমরা বলি না কি লতা ও পাতা, এই যে ওতে যদি বলি লতা ও পাতা, ঠিক আছে, লতা ও পাতা মানে কি লতা পাতা, ঠিক আছে। এই লতা পাতা এটা হচ্ছে কি, লতা পাতাটা হচ্ছে কি ভাই? লতা পাতাটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, এটা একটা নরমাল দ্বন্দ্ব, ঠিক আছে। এখন আসো যে মিলনার্থক দ্বন্দ্ব, যেটা হচ্ছে মিল থাকবে। মিলনার্থক দ্বন্দ্ব কি থাকবে? মিল থাকবে। যেমন আমরা যদি বলি, হ্যাঁ এই যে যেমন বলি মশা এবং মাছি, মশা মাছি, হ্যাঁ মশা মাছি, এই মশা মাছি হচ্ছে কি সমার্থক দ্বন্দ্ব। একটু উদাহরণগুলো খেয়াল রাখি, হ্যাঁ সমার্থক মানে মিলনার্থক, সোজা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, হ্যাঁ। এখন সমার্থক দ্বন্দ্ব কোনটা ভাইয়া? এটা আমরা বলি টাকা কড়ি, হ্যাঁ টাকা যা কড়িও তা, এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব, এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। বিপরীতটা কিরকম? যেমন আয় ব্যয়, হ্যাঁ এই আয় ব্যয়টা হচ্ছে কি বিপরীত দ্বন্দ্ব, ঠিক আছে। তারপর আমরা কি বলি যে বিরোধাত্মক দ্বন্দ্ব। বিরোধ মানে বিরোধ থাকবে, হ্যাঁ বিরোধ মানে কি শত্রুতা বোঝাবে। যেমন কি ওহি নকুল, সবচেয়ে বেশি এক্সাম্পল যেটি আসছে পরীক্ষায়, ওহি নকুল। এই যে আমরা বললাম যে কি বিরোধাত্মক দ্বন্দ্ব, এই বিরোধাত্মক দ্বন্দ্বের মাধ্যমে কি থাকবে? বিরোধাত্মক দ্বন্দ্বের মধ্যে কি শত্রুতা বুঝাবে। এবং সংখ্যাবাচক দ্বন্দ্ব কোনটা? সংখ্যাবাচক দ্বন্দ্ব কি উভয় পদের সংখ্যা বুঝাবে। যেমন কি আমার সাথে 7-5 করে লাভ নেই, আমার সাথে কি করে লাভ নেই? 7-5, এই যে 7-5, হ্যাঁ 7-5 করে
লাভ নেই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব, ঠিক আছে। এখন দেখো সহচর দ্বন্দ্ব কোনটা? সহচর দ্বন্দ্ব, সহচর দ্বন্দ্ব মানে কি, এই যে ধর ও পাকড় একই রকম, ঠিক আছে, ধর পাকড় বলে না, ধর পাকড় শুরু হয়েছে। এখন এই যে ধর পাকড়, হ্যাঁ, এটা সহচর দ্বন্দ্ব, অর্থাৎ পূর্ববর্তী পূর্বপদের সহচর হবে, পূর্বপদটি কি পরপদের কি পরবর্তী পূর্বপদের সহচর হবে। এখন ইত্যাদি দ্বন্দ্ব কি, যেমন কাপড় চোপড় দোকান পাট, হ্যাঁ। এখন ক্রিয়াপদ দ্বন্দ্ব কি ভাইয়া? ক্রিয়াপদ মানে কি, উভয় পদে ক্রিয়া থাকবে। যেন আমরা যদি বলি, এটা একটু খেয়াল রাখিও, লেখা, লেখা পড়া, লেখা ও পড়া, হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়াপদ। দুই পদে কি রয়েছে? ক্রিয়া রয়েছে, পূর্বপদে ক্রিয়া রয়েছে, পরপদেও ক্রিয়া রয়েছে, ঠিক আছে। এখন দেখো সর্বনাম মানে এই যে এটা ওটা, যার ও তার, হ্যাঁ, যা তা মানে যথাতথা, এগুলো হচ্ছে কি, এই যার তার, ঠিক আছে, যার, যার তার, যথাতথা, যথা তথা, এগুলো হচ্ছে কি, এগুলো সবাই জানো যে সর্বনাম দ্বন্দ্ব। এখন বহুপদী দ্বন্দ্ব কোনটা ভাইয়া? বহুপদী যেমন আমরা যদি বলি, সোজা হিসাব যদি বলি, যেমন হাত, পা, কান, চোখ, হ্যাঁ, এগুলো যদি বলি একসাথে, তাহলে সেটা হবে কি, বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ অনেকগুলো পদ থাকবে। এখন আসি, অলুক দ্বন্দ্ব কোনটাকে বলে? অলুক দ্বন্দ্ব না ভাইয়া, অলুক দ্বন্দ্ব কোনটাকে বলে একটু খেয়াল রাখবা। অলুক দ্বন্দ্ব কোনটাকে বলে? হ্যাঁ, যেমন আমরা কি, যে সমসমান পদগুলো কি বিভক্তি লোপ পায় না, যেমন কি হাতে কলমে, হ্যাঁ, যেমন আমরা কি বলি, হাতে, হাতে কলমে, হ্যাঁ, আমি একটু আর একটু ক্লিয়ার লিখি, ঠিক আছে। যেমন আমরা বলি না হাতে কলমে, ঠিক আছে, কলমে, এই যে এ বিভক্তি রয়েছে, এ বিভক্তি রয়েছে, থেকে গেছে, তাই না। তারপর যদি কি বলি, যদি বলি আরো কি বলি বলতো একটু, মায়ে ঝিয়ে, হ্যাঁ, বলি না। তারপর বলি না, এই যে সবচেয়ে বেশি এক্সাম্পল যেটি আসে, ঠিক আছে, ঘরে, ঘরে বাহিরে, হ্যাঁ, ঘরে বাইরে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অলুক, হ্যাঁ। এবং একশেষ দ্বন্দ্ব, এই একশেষ দ্বন্দ্ব ভাই একটাই জিনিস আছে বারবার, একটু আমি ক্লিয়ার করে নিই, এখানে ক্লিয়ার করে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। বারবার একই জিনিস আসে, ঠিক আছে, বারবার কি আসে ভাইয়া? একই জিনিস আসে, ঠিক আছে। এটা একটু আমি বলে দিচ্ছি, দেখো, সে তুমি, এই দেখো, এটা যদি না লক্ষ্য করো তাহলে পারবো না। সে, হ্যাঁ, তুমি, তুমি ও আমি, এটা দ্বারা কি বোঝায়? আমরা, আমরা, ঠিক আছে, আমরা, ওকে, আমরা, ওকে। এখন দেখো এটা অবশ্য তোমার কাছে ক্লিয়ার, হ্যাঁ। এখানে যে সে তুমি আমি আমরা, এটা দ্বারা কি বলছে? আমরা, এই বারবার একই জিনিস আসে পরীক্ষায়। অবশ্য দ্বন্দ্ব সমাসের যে বেসিক জিনিসগুলো রয়েছে তোমাদের কাছে ক্লিয়ার। তারপর যদি দ্বন্দ্ব সমাস থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে করে ফেলতে পারো। পরবর্তীতে দেখো যে কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাসে আসলে কর্মধারয় সমাস কাকে বলে, এটা প্রশ্ন আসে না। একদম ইজিলি বলি যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদেরই অর্থের প্রাধান্য থাকে। তাহলে একটু আগে আমরা জেনে আসছি কি, কর্মধারয় সমাসে কি পদের প্রাধান্য থাকে? কর্মধারয় সমাসে কি পদের প্রাধান্য থাকে ভাইয়া? পরপদের প্রাধান্য থাকে, পরপদ, পরপদ, হ্যাঁ, পরপদের প্রাধান্য থাকে। এখন দেখো একটু খেয়াল রাখো যে এই কর্মধারয় সমাস আবার 5 প্রকার। এখন আমরা এই 5 প্রকার ধীরে ধীরে আলোচনা করব। দেখো, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, এই যে বিশেষ্য যোগ বিশেষ্য বা বিশেষণ যোগ বিশেষণ যে সমাস হয় তাকে কি সাধারণ কর্মধারয় সমাস বলে। এবং কি বিশেষ্য যোগ বিশেষ্য বা বিশেষণ যোগ বিশেষণ যে সমাস হয় তাকে কি বলে? কর্মধারয় সমাস বলে। এটি কয়েক ভাবে সাধিত হয়ে থাকে, যেমন কি চিত যে সাঁতার, চিত সাঁতার, যে চালাক সেই চতুর, চালাক চতুর, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। খেয়াল রাখো, মহতি যে কীর্তি, মহাকীর্তি, এই যে বেশিরভাগ সবসময় যেটি আসে যে এই রাজর্ষি, চিত সাঁতার, ঠিক আছে, এই যে মহাকীর্তি, ঠিক আছে, তারপর হচ্ছে বেগুন পোড়া, হ্যাঁ, তারপর কুজে অর্থ, তদর্থ, এগুলো কিন্তু বহুবার এসেছে পরীক্ষায়। তো একদম তোমাদের এসএসসি পরীক্ষা থেকে শুরু করে মানে কি তোমরা মানে একটু বুঝতে হবে, একটু জাস্ট বুঝতে হবে। যেমন অ্যাডমিশন, তোমরা তো পরবর্তীতে অ্যাডমিশন দেবে, অ্যাডমিশন এগুলো কিন্তু বহুবার এসেছে, ঠিক আছে। তাহলে সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে তোমার কাছে ক্লিয়ার। পরবর্তীতে দেখো উপমান কর্মধারয় সমাস। কি সমাস ভাইয়া? উপমান কর্মধারয় সমাস। উপমান অর্থ কি? দ্বিতীয়টা হচ্ছে উপমান অর্থ তুলনীয় বা তুলনীয়, কি তুলনীয় বা কি ব্যয়, অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে কি পরোক্ষ কোনো বস্তু তুলনা। তার আগে একটু বলি, তোমাদের মনে অনেক প্রশ্ন থাকবে যে ভাই আপনি তো এক্সাম্পল গুলো দিলেন, হ্যাঁ এক্সাম্পল গুলো দিলেন, তাহলে একটু আমাদের উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেন। দেখো এই যে আমরা বলছি না যে চিত যে সাঁতার, চিত সাঁতার, অর্থাৎ কিছু কিছু সমসমান পদের মধ্যে কি থাকে? যে যোজক থাকে। এই দেখো এই যে সমসমান পদে কি রয়েছে? যে যোজক রয়েছে, এটা হচ্ছে চিত সাঁতার, হ্যাঁ। তারপর দেখো যে দুটি বিশেষণ পদে
একটি বুঝালে, যেমন কি দুটি বিশেষণ পদ কি, এই যে চালাক সেই কি চতুর, এটা হচ্ছে চালাক চতুর। এই যে চালাক এবং এই যে চতুর এই দুইটাই কি বিশেষণ ভাবাপন্ন না? হ্যাঁ, তাহলে এটাও কি কর্মধারায় সাধারণ কর্মধারায় সমাস। আবার দেখো যে তোমরা এই যে অনেক সময় পারো না, যিনি রাজা তিনি ঋষি, ঠিক আছে, এটা দুটি বিশেষ্য পদ একই ব্যক্তিকে বোঝালে, যেমন কি রাজা ঋষি দুটাই কি বিশেষ্য ভাবাপন্ন। একটাকে কি জানলাম বিশেষণ ভাবাপন্ন, এখন কি বিশেষ্য ভাবাপন্ন। এই দুটি পদ একই বোঝালে কি তাকে কি বলে রাজস্বী। যেমন আমরা বলি না যিনি জজ তিনি সাহেব, হ্যাঁ জজ সাহেব, তারপর বলি না যে যিনি গিন্নি তিনি মা গিন্নি মা, এগুলো হচ্ছে দুটি বিশেষ্য পদ একই অর্থে বোঝালে। এখন দেখো যে কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ হয়, কার্যে পরম্পরা বোঝাতে, যেমন কি এই যে আগে ধোয়া পরে মোছা, এই যে আগে ধোয়া পরে মোছা এটা কি হলো ভাইয়া ধোয়া মোছা, এটাও কি এটাও সাধারণ কর্মধারায় সমাস। হ্যাঁ, একটু খেয়াল রাখবা। এবং দেখো পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি কি হয় পুরুষবাচক হয়। কেমন, এই যে মহতি যে কীর্তি, মহাকীর্তি হয়েছে না, যেমন পূর্বপদে কি রয়েছে ভাইয়া মহতি রয়েছে না, এই মহতি কি স্ত্রীবাচক বিশেষণ আছে। তারপর আমরা যদি বলি সুন্দরী যে লতা, সুন্দর লতা, হ্যাঁ বলি না, তো এটা কি বলছে যে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে এটি কি পুরুষবাচক হয়। হ্যাঁ, এরপর দেখো যে মহান যে ঋষি কি মহর্ষি, মহান যে ঋষি, এই যে মহান যে ঋষি মহর্ষি, একটু খেয়াল রাখো ভাইয়া, খেয়াল রাখলে তোমার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এই যে মহান যে ঋষি এটা কেমন হয়েছে যে বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদে কি হলে মহৎ বা মহান স্থানে মহা হয়, ঠিক আছে, যেমন মহা হয়েছে মহর্ষি। হ্যাঁ, তারপর দেখো যে পূর্বপদে কু বিশেষণ থাকলে পরপদের স্বরধ্বনির কি পরপদের কি প্রথমে যদি স্বরধ্বনি থাকলে কু স্থানে কি হয় পদ হয়। এই যে পূর্বপদে কি রয়েছে কু রয়েছে, তারপর স্বরধ্বনি রয়েছে, এজন্য কি রয়েছে পদ অর্থ, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। এবং সর্বশেষ দেখো যে পোড়া যে বেগুন, বেগুন পোড়া না, এটা জানলাম। তো বলছে বিশেষণ এবং বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণের পরে কি হয় বিশেষ্য আগে আসে, যেমন কি পোড়া বেগুন, এই বেগুনটা কি বিশেষ্য, পোড়া মানে কি বিশেষণ, তো এই যে বেগুন পোড়া আগে কি আসছে বিশেষ্যটা আসছে। হোপসো সাধারণ কর্মধারয় সমাসের আর কোনো তোমাদের মনে প্রশ্ন থাকার কথা না, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন দেখো উপমান কর্মধারয় সমাস আমরা আলোচনা করব। উপমান কর্মধারয় সমাস আলোচনা করলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে এখানে দেখবা, একটু খেয়াল রাখবে, আমার কথাগুলো শুনো, কথা শুনলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দুটি পদের একটি বিশেষ্য অপরটি বিশেষণ হয়, কি হয় দুটি পদের একটি বিশেষ্য অপরটি কি হয় বিশেষণ হয়, এটা খেয়াল রাখবে। তাহলে কি বিশেষ্য যদি দুটি পদ থাকে একটা হবে কি বিশেষ্য, তারপর একটা হবে কি বিশেষণ, ঠিক আছে, বিশেষণ, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে সূত্র, বিশেষ্য যোগ বিশেষণ, এটা হলো সূত্র। এখন আমরা আলোচনায় আসি যে উপমান অর্থ তুলনীয় বা ব্যয়, অর্থ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় কি উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান কর্ম দ্বারা উপমান বা উপমেয় একটি সাধারণ ধর্ম থাকবে, তাই না। এই যে বসে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, কি এটা ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটা কি হয়েছে ভাইয়া ভ্রমর কৃষ্ণ কেশ। এখানে দেখো এই যে ভ্রমরের ন্যায় কি কৃষ্ণ কেশ, দেখো একটা সাধারণ ধর্ম এখানে ইয়ে দেখো, যেমন ভ্রমর হচ্ছে উপমান এবং কেশ হচ্ছে কি উপমেয়, এই কৃষ্ণ তো হলো সাধারণ ধর্ম, ঠিক আছে, এটা রয়েছে। এবং সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কি বলে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন কি তুষার শুভ্রের ন্যায়, কি তুষার শুভ্রের ন্যায়, অর্থাৎ তুষার শুভ্র, তুষার কি ভাই বরফ সাদা, শুভ্র মানে কি সাদা, তুষার তো শুভ্রের ন্যায়, এটা সাদা মানে সাধারণ ধর্মের উল্লেখ রয়েছে। গণের ন্যায় শ্যাম, ঠিক আছে, গণের ন্যায় শ্যাম দেখ গণ, এবং কাজলের ন্যায় কালো, কাজল কালো, দেখছো কাজলও কালো এমনি তো কালো, ঠিক আছে, কালোর সাথে কালো একটা মিল সাধারণ ধর্মের প্রকাশ রয়েছে। হচ্ছে তার মানে কি বিশেষ্য যোগ বিশেষণ। এছাড়া যদি তুমি আরো মনে রাখতে চাও তাহলে উপমান কর্মধারা চেনার বেশ কিছু উপায় আছে। একটা তো বললাম কি প্রথমটি বিশেষ হলে প্রপার্টি কি হবে বিশেষণ, এবং উপমান কর্মধারা সমাসে উপমান পদের নাম থাকে, উপমান পদের কি থাকে না নাম থাকে না। দেখো উপমান পদের নাম রয়েছে, হ্যাঁ রয়েছে না তুষার কাজলের, ঠিক আছে রয়েছে, ওকে। ব্যাস বাক্যে ন্যায় নেলে মত থাকে, কি থাকে ব্যাস বাক্যে যদি আমরা কি দেখবো ন্যায় বা মত দেখি, ন্যায় বা মত দেখি, তাহলে কি হবে এটি কি হবে উপমান কর্মধারায়, এবং সাধারণ ধর্মের উল্লেখ থাকে, আমরা আগেই বলেছি, ঠিক আছে। তাহলে উপমান কর্মধারায় সমাস একদম ক্লিয়ার। এখন উপমিত কর্মধারায় সমাস, ঠিক আছে ভাই একটু লক্ষ্য করো, উপমিত কর্মধারায় সমাস। এখন একটু আসি আমরা
যে সাধারণ গুণের উল্লেখ না থাকলে উপমান পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে কি বলে? তাকে কি বলে? উপনীত কর্মধারায় সমাস বলে। এখন আগেটা বলেছিলাম কি বিশেষ্য যোগ বিশেষণ, এটা সূত্র মনে রাখবা, এটা বিশেষ্য যোগ বিশেষ্য, ঠিক আছে? এটা কি ভাইয়া? বিশেষ্য যোগ বিশেষ্য, বিশেষ্য যোগ বিশেষ্য, আগেটা কি বিশেষ্য যোগ বিশেষণ ছিল, ঠিক আছে? এখন দেখো যে আলোচনা রাখলে দেখো কি বলেছিলাম যে সাধারণ গুণের উল্লেখ থাকে না, তাই না? যেমন মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ, চাঁদের মতো কখনো মুখ হয় ভাই? হয়? হয় না। অনেকে নিজের সুন্দরী প্রিয় তোমাকে বলো কি যে তোমাকে দেখতে চন্দ্রের মতো লাগছে, আজকে চাঁদ মনে হয় তুমি আকাশে, মানে বিভিন্ন বলে না, এগুলো তো ভাইয়া পারি না, তোমরা একটু ভালো পারো, ঠিক আছে? এই যে চন্দ্রের ন্যায়, ঠিক আছে? আঁখি পদ্মের ন্যায়, পদ্ম আঁখি, আঁখি কখনো পদ্মের ন্যায় হয়? পুরুষ সিংহের ন্যায়, সিংহে পুরুষ, এটা হয় না, সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, ঠিক আছে? এখন বলবো ভাইয়া যে উপমিত কর্মধারা চেনার উপায় কি? আমি বললাম কি দুটি পদে বিশেষ্য থাকে, এ সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, এটাই তো নিয়ম, তাই না? উপমেয় পদটি কি পূর্বে বসে, উপমেয় পদটি কি বসে? এই যে উপমেয় পদটি এটি বসে কি পূর্বে, পূর্বে বসে, দেখো পূর্বেই রয়েছে আঁখি, হ্যাঁ পূর্বেই রয়েছে। এখন দেখো বেশ বাক্যে ন্যায় বা মত ইত্যাদি শেষে ব্যবহৃত হয়, তবে মাঝেও বসতে পারে। এই যে ন্যায় বা মত একটু আগে বলেছিলাম, ন্যায়, ন্যায় বা মত, এগুলো কখনো পরে বা মাঝে, বা মাঝেও বসতে পারে, ঠিক আছে? অপশন ক্লিয়ার, এটা অপশন উপমিত কর্মধারয় সমাস তোমাদের কাছে ক্লিয়ার। এখন দেখো রূপক কর্মধারয় সমাস, তাই না ভাইয়া? রূপক কর্মধারয় সমাসটা কিরকম ভাইয়া? এখন আসো, রূপক মানে সোজা কথা ভাই, উপমান এবং উপমেয়ের মধ্যে যে অভিনয় কল্পনা করা হয়, কি উপমান এবং এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। যেমন কি সমসমান পদের রূপ, রূপই কি রূপ অথবা ই যোগ করে বেশ বাক্যকরণ করে, কি মন রূপ মাঝি, মন মাঝি, ঠিক আছে? বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ, মোহরূপ নিদ্রা, মোহ নিদ্রা, যৌবন রূপ সূর্য, যৌবন সূর্য। দেখো হ্যাঁ একটু কথা যে রূপক কর্মধারয় চেনার উপায় কি, যে দুটি পদের মধ্যে একটি অদৃশ্য এবং অপরটি হবে কি বিশেষ্য, ঠিক আছে? তার মানে কি ভাইয়া? একটা হবে অদৃশ্য মানে যা দেখা যায় না, ছোঁয়া যায় না, আর একটা হবে কি পরেরটা হবে কি বিশেষ্য, বিশেষ স। অবশ্য এগুলা ভুলবা না, অবশ্য এগুলা কি ভুলবা না, ভুললেই কি শেষ, খেল খতম, ঠিক আছে? এগুলা ভুলবো না, একটু মনে রাখো, ঠিক আছে? এখন দেখো দুটি পদের মধ্যে কি অভিন্নতা কল্পনা করা হয়, কি কল্পনা করা হয়? অভিন্নতা কল্পনা করা হয়। যেমন আমরা কি বলি না, পরাণ রূপ পাখি, পরাণ পাখি, দিল রূপ দরিয়া, দিল দরিয়া, তাই না? এগুলো বলি না। প্রেম রূপ ডোর, প্রেম ডোর, তোমার প্রেম ডোরে আমাকে বেঁধেছিলে, ঠিক আছে? এই যে বলি আমরা, ঠিক আছে? অবশ্য এই বিষয়গুলো ক্লিয়ার, ওকে? এখন দেখো আমরা জানবো হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারা, পঞ্চম, হ্যাঁ 5 নাম্বার, ঠিক আছে? মধ্যপদ লোপী কর্মধারা না ভাইয়া, যে কর্মধারা সমাসের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস বলে। সোজা হিসাবে একদম ইজি, একদম ইজি, ডাল ভাত জিনিস। গি মাখানো ভাত, গি ভাত, ওই যে মাখানোটা কি হয়েছে? মধ্যপদ লোপ পাইছে। হাতে পড়া হয় যে ঘড়ি, হাত ঘড়ি, মধ্যপদ লোপ পাইছে। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, ঠিক আছে? বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, এগুলো আসে, বহুবার এসেছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, শেষ, ক্লিয়ার, এগুলা একদম ইজি। তারপর দেখো তৎপুরুষ সমাজ। এখন 3 নম্বর আলোচনা আমরা কি পড়বো ভাইয়া? তৎপুরুষ সমাজ। এখন তৎপুরুষ সমাজের আলোচনা একটু লক্ষ্য করো, যে বলেছে সমাসমান পদের বিভক্তি বা সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, সমাসমান পদের বিভক্তি এবং সন্নিহিত পদের অনুসর্গ লোপ পেয়ে কি যে সমাস হয় তাকে কি বলা হয়? এবং সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাকে কি বলা হয়? তাকে কি বলে? তৎপুরুষ সমাস বলে। এবং তৎপুরুষ সমাসে যে কোনো বিভক্তি বা অনুসর্গ থাকতে পারে, আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন মামার বাড়ি, হ্যাঁ মামা বাড়ি, ধানের ক্ষেত, ধান ক্ষেত, পথের রাজা, রাজপথ, গোলায় ভরা, কি গোলা ভরা। এটা তো বুঝো, এগুলা তো বুঝো না ভাই, নাকি এগুলা বুঝো না? নাকি এগুলা বুঝো না? আমাকে একটু বলো। যেমন বুক মানে শুধু সব মামার বাড়ি, ঠিক আছে? মামার বাড়ি, যেমন বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ, যে মামার বাড়ি, মামা বাড়ি, মামার, এই যে র বিভক্তি, র মানে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে, ধানের ক্ষেত, ধান ক্ষেত, এগুলো তো বুঝো না? এখন আসো, যেমন সন্নিহিত অনুসর্গ লোপ পাইছে কিরকম ভাইয়া? যেমন মধু দিয়ে মাখা, হ্যাঁ এই যে অনুসর্গ রয়েছে না, এই যে অনুসর্গ রয়েছে না, ঠিক আছে? এই মধু মাখা, চিনি দিয়ে, ঠিক আছে? সন্নিহিত অনুসর্গ লোপ পাইছে, লোপ পাইয়া কি সমাস হয়েছে, ঠিক আছে? এখন তো কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, তার নাম হয় কি অলোপ তৎপুরুষ। যেমন কি গরুর গাড়ি, এই যে র বিভক্তি থেকে গেছে, তেলে ভাজা, তেলে ভাজা, ঠিক আছে? এই যে এ বিভক্তি অর্থাৎ সপ্তমী, হ্যাঁ সপ্তমী বিভক্তি, এগুলো হচ্ছে অলোপ, এগুলো হচ্ছে ভাইয়া কি
অলোক। ঠিক আছে, এটা নিয়ে হয়তো তোমাদের মনে কোনো প্রশ্ন নাই। এখন আবার তৎপুরুষ সমাস আবার রয়েছে কি ভাই 9 প্রকার না, এটা নিয়ে আজকে আমরা জানবো 9 প্রকার তৎপুরুষ সমাস জানবো। এখন দেখো যে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় মানে কি ভাই বলছি, দ্বিতীয় তৎপুরুষ মানে এটাকে আমরা কি বলি, অনেক সময় বলি কি কর্ম তৎপুরুষ। এটা কি বলি, কর্ম তৎপুরুষ। অর্থাৎ কর্ম তৎপুরুষ মানে তো বুঝতে পারছো পুরুষ, হ্যাঁ কর্ম তৎপুরুষ। ঠিক আছে, এখন দেখো যে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি কে রে লোপ হয়ে যে সমাস হয় তাকে কি বলে, কে রে লোপ পেয়ে কি সমাস হয় সেটা হচ্ছে তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন কি রথ খে চালন, রথ চালন, এই যে কে বিভক্তি লোপ পাইছে। তেমন কি কি এটা কি ভুলে গেছো ভাইয়া, এটা কি ভুলে গেছো? যেমন কি স্বরকে নিক্ষেপ, স্বরনিক্ষেপ, হ্যাঁ এই যে কে বিভক্তি লোপ পাইছে। বেগকে সংবরণ, বেগ সংবরণ, পুত্রকে লাভ, পুত্র লাভ, যেগুলো আসে পরীক্ষায় এগুলা কিন্তু দিয়ে দিচ্ছে, এখানে পড়া শেষ হবে ভাই, ক্লাসের পড়া তো ক্লাসে শেষ হবে, বাইরে যাওয়ার তো কোনো দরকার নাই, তাই না? হ্যাঁ, এখন দেখো যে ব্যক্তি বেপিয়া ভাবে রূপে যথাযথা এই ধরনের শব্দ থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন কি ভাইয়া, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, জীবনানন্দ, এগুলো সব সেম। হ্যাঁ, চিরকাল ব্যাপিয়া বঞ্চিত, চিরবঞ্চিত, দৃঢ় রূপে বদ্ধ, দৃঢ় বদ্ধ। ঠিক আছে, এই বিষয়গুলো তোমার কাছে হয়তো বা দ্বিতীয় তৎপুরুষ সমাস একদম ক্লিয়ার। এখন দেখো তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ একটা কি বলেছিলাম, তৃতীয় বিভক্তির লোপ। তৃতীয় বিভক্তি মানে কি ভাইয়া, দ্বারা দিয়া কর্তৃক লোপ পাবে, দ্বারা দিয়া কর্তৃক লোপ পাবে। এবং এটাকে আমরা কি বলেছিলাম, করণ তৎপুরুষ, করণ তৎপুরুষ, করণ তৎপুরুষ। ঠিক আছে, করণ তৎপুরুষ। এখন দেখো এটা কি দ্বারা দিয়া কর্তৃক এই বিভক্তিগুলা কি পাবে, লোপ পাবে, এগুলা কি লোপ পাবে। লোপে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ। যেমন কি মন দিয়ে গড়া, মন গড়া, শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ। এখানে সমান সমান দিনে দিকে আমার একটু এলোমেলো হয়ে যায় না, ঠিক আছে, এগুলা বুঝিও। শ্রম দ্বারা লব্ধ কি শ্রমলব্ধ, মধু দিয়ে মাখা, মধু মাখা, জল দ্বারা সেচন, জলসেচন। ঠিক আছে, এটা বুঝতে পারছো। এখন আবার তৃতীয় তৎপুরুষে বেশ কিছু রয়েছে। নোট কি মানে তৃতীয় বিভক্তি অনুসর্গ রূপেও ব্যবহৃত হয়ে থাকে, তৃতীয় বিভক্তি কি অনুসর্গ রূপেও ব্যবহৃত হয়। এখন দেখো উন, হীন, শূন্য এই উত্তরপদে বা পরপদে থাকলে তৃতীয় তৎপুরুষ হয়। কি মানে উত্তরপদ মানে কি পূর্বপদ বা পরপদে থাকলে, পূর্বপদ বা পরপদে থাকলে কি তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন কি পরিমাণে উন, পৌন। ঠিক আছে, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন। ঠিক আছে, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, উনহীন শূন্য থাকলে। এবার বুঝতে পেরেছো? এবং আবার বলে যে উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্বে বসলো তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন কি স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, হীরক দ্বারা খচিত, হীরক খচিত। এগুলো যাতে ভুল কি না হয়। হোপসো তৃতীয় তৎপুরুষ সমাস তোমাদের কাছে ক্লিয়ার। পরবর্তীতে দেখো চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাসে কি রয়েছে, প্রদীপ কি বলেছে, পূর্ববর্তী যদি চতুর্থ বিভক্তি কে জন্য নিমিত্তে লোপ পেয়ে যে সমাস, মানে অর্থাৎ চতুর্থ বিভক্তি লোপ পেয়ে যে সমাস তাকে কি বলে চতুর্থ তৎপুরুষ সমাস। যেমন কি গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা, হজের জন্য যাত্রা, হজ যাত্রা। এরা কিন্তু বহুবার কোশ্চেনে এসেছে। মাল রাখার জন্য গুদাম, এই যে জন্য লোপ পায় কি মাল গুদাম, মাপের জন্য কাঠি, মাপ কাঠি। নোট কি চতুর্থ বিভক্তি কি সম্প্রদানের ক্ষেত্রে অনুসর্গ রূপে ব্যবহৃত হয়। হোপসো এটাও ক্লিয়ার। এখন আমরা যাবো কোথায়, পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস কি জানি আমরা ভাইয়া, পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপ পাবে, তার মানে কি হতে থেকে চেয়ে লোপ পাবে। যেমন কি খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, পরাণ চেয়ে প্রিয়, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। নোট কি পঞ্চমী বিভক্তি অনুসর্গ রূপে কি ব্যবহৃত হয়। হোপসো এটাও তোমাদের কাছে ক্লিয়ার না? নাকি আবার ইয়া রয়েছে, নাকি আবার কি রয়েছে, মনে প্রশ্ন রয়েছে? প্রশ্ন রয়েছে কি ভাই? না, ঠিক আছে। এখন দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেটা থেকে অনেকবার কোশ্চেন এসেছে এবং এই তৎপুরুষ, এই ষষ্ঠী তৎপুরুষ থেকে বহুবার যেহেতু কোশ্চেন আছে, এটা আমরা ব্রিফলি আলোচনা করব। দেখো একটু খেয়াল রাখো যে ষষ্ঠী তৎপুরুষ সমাস এ মানে কি রয়ের বিভক্তি মানে লোপ পাবে, লোপ পেয়ে যে সমাস হয় তাই সেটা ষষ্ঠী তৎপুরুষ। যেমন কি কোন দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা স্থলে কি হবে, রাজ, পিতা স্থলে কি পিতৃ, মাতা স্থলে মাতৃ, বাতা স্থলে ভাতৃ হবে। হ্যাঁ, যেমন গজনীর রাজা, গজনী রাজ, রাজার পুত্র, রাজপুত্র। আরো যদি বলি কি ভাইয়া, আরো যদি শুনতে চাও, আরো যদি বলি, তুমি যদি শুনতে চাও সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো কি, যদি বলি পিতার ধন, পিতৃধন, মাতার সেবা, মাতৃসেবা, ভ্রাতার স্তহ কি ভাতৃ স্তহ, স্নেহ। ঠিক আছে, এটা খেয়াল রাখো। খ নম্বরে দেখো একটু, খ নম্বরে একটু দেখো যে পরপদে সহ, তুল্য, নিভ, প্রায়,
প্রতিম থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন কি ভাইয়া, পত্নী সহ, যেমন কি পত্নী সহ, কন্যা সহ, কন্যা সহ, সহোদর প্রতিম কি সহোদর প্রতিম বা সদর প্রতিম, এগুলো তো জানো। অর্থাৎ পরপদে সহ, তুল্য, নিব, প্রায় প্রতিম থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, এটাও খেয়াল রাখিও। এখন দেখো গ নাম্বার একটু খেয়াল রাখো, কালের কোন অংশবোধক শব্দের পরে কি বলছে, কালের কোন অংশবোধক শব্দ পরে থাকলে তা পূর্বে বসে। যেমন কি অন্যের কি পূর্বে, অন্যের পূর্বভাগ পূর্বাহ্ন, পূর্বাহ্ন, ঠিক আছে, অন্যের পূর্বভাগ কি পূর্বাহ্ন, এটা ভুল করলে চলবে না। এই ন কি, এই পূর্বাহ্নটা কি হবে, এই নটা হবে হরের নিচে, ঠিক আছে, হোপস এটা ক্লিয়ার। এখন দেখো ঘ নাম্বার একটু লক্ষ্য করো, যে পরপদে রাজি, গ্রাম, গণ, বৃন্দ, যূথ থাকলে কি, রাজি, গ্রাম, গণ, বৃন্দ, যূথ প্রভৃতি সমষ্টিবাচক শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন কি ছাত্রের বৃন্দ, ছাত্রবৃন্দ, হ্যাঁ, গুণের গ্রাম, গুণগ্রাম, গুণগ্রাম, হস্তির যূথ, হস্তি কি হস্তি, হস্তি যূথ, ঠিক আছে, এগুলো ভুল করলে চলবে না, ঠিক আছে। এখন দেখো অর্ধ শব্দ পরপদ হলে সমস্ত পদে কি তা কি হয়, পূর্বপদ হয়। যেমন কি অর্ধ শব্দ পরপদ হলে সমস্ত পদে তা কি হয়, সমস্ত পদে তা পূর্বপদ হয়। এটা হচ্ছে সমস্ত পদে তা পূর্ব, যেমন কি পথের অর্ধপদ। এখন দেখো শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ যদি পরে থাকলে, শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয়। স্ত্রীবাচক পূর্বপদ কি পুরুষবাচক হয়। যেমন কি মৃগীর শিশু, মৃগ শিশু, ছাগের দুগ্ধ, ছাগ কি ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ। হোপস এটা ক্লিয়ার, ঠিক আছে, হোপস ক্লিয়ার। পরবর্তী দেখো বেশবাক্যে রাজা শব্দ, বেশবাক্যে কি ভাইয়া, রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে তা আগে বসে। যেমন কি পথের রাজা, রাজপথ, হাঁসের রাজা, রাজহাঁস। হোপস এটা ক্লিয়ার। পরবর্তীতে দেখো সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন পূর্বপদে সপ্তমী বিভক্তি এ অন্তস্থীয় তে লোপ কি হয়ে যে সমাস হয় তাকে কি বলা হয়, সপ্তমী তৎপুরুষ সমাস বলা হয়। যেমন কি গাছে পাকা, গাছ পাকা, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা, রথে আরোহণ, রথারোহণ, কোটরে স্থিত, কোটর স্থিত, সলিল সমাধি কি সলিলে সমাধি মানে কি সলিল সমাধি। অর্থাৎ সপ্তমী তৎপুরুষ বিভক্তি লোপ পেয়ে, সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে কি সপ্তমী তৎপুরুষ সমাস বলে। অবশ্যই এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন দেখো যে সপ্তমী তৎপুরুষ সমাসে কখনো কখনো ব্যাস বাক্য পরপদ বা সমস্ত পদে পূর্বে বসে। কেমন, যে পূর্বে ভূত, ভূতপূর্ব, ঠিক আছে, পূর্বে ভূত, ভূতপূর্ব, এই পর্বত কি সমস্ত পদে কি পূর্বে বসে। দেখো পূর্বতে বসছে, পূর্বে অশ্রুত, অশ্রুত পূর্ব, পূর্বে অদিষ্ট, অদিষ্ট পূর্ব, ঠিক আছে, এগুলো একটু মনোযোগ দিও, ঠিক আছে। এখন দেখো আমরা জানবো কি, আমরা জানবো হচ্ছে, বলো তো কোনটা জানবো, উপপদ তৎপুরুষ। হ্যাঁ, উপপদ তৎপুরুষ একটু দেখো, যে বলছে উপপদ অর্থ সমীপবর্তী বা নিকটবর্তী। হ্যাঁ, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে কি উপপদ তৎপুরুষ সমাস বলে। এর সমাসের পূর্বপদ কি হয়, বিশেষ্য হয়। যেমন জলে চরে যা, জলচর, ক্ষীণভাবে বাঁচে যা, ক্ষীণজীবী, প্রিয় বাক্য বলে যে প্রিয়ংবদা, মন হরণ করে যে নারী, মনোহরিণী, মনোহরিণী, ঠিক আছে। এখন দেখো এই উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে কি বেশ কিছু বিষয় রয়েছে। যেমন কোন শব্দকে বিশ্লেষণ করলে যদি একটি পৃথক শব্দ, এরপর ধাতু, এরপর প্রত্যয়, মানে অর্থাৎ একটা শব্দকে বিশ্লেষণ করলে প্রথমে যদি কি থাকে একটি পৃথক শব্দ, এরপর ধাতু, এরপর প্রত্যয় পাওয়া যায়, তাহলে প্রত্যয়টা শব্দটি কি কৃত প্রত্যয় হয়, তাহলে তা প্রাপ্ত কি, তাহলে প্রাপ্ত বিশিষ্ট শব্দকে কি বলা হয়, উপপদ বলা হয়। যেমন কি বাস্তুহারা, বাস্তু যোগ হার যোগ আ, এটা কি বাস্তুহারা। পঙ্কজ, পঙ্ক যোগ কি জন যোগ অ, তাহলে কি প্রথমে কি রয়েছে একটি শব্দ, তারপর কি রয়েছে ধাতু, তারপরে কি রয়েছে প্রত্যয়, এগুলো থাকলে তাহলে প্রত্যয় কি আমরা জানি উপসর্গ শব্দের আগে পূর্বে বসে, প্রত্যয় কি শব্দের শেষে বসে। এখানে এই যে বাস্তু, পঙ্ক যথাক্রমে কি উপপদ। হোপস ক্লিয়ার। অষ্টম নয়, নয় তৎপুরুষ, ঠিক আছে, নয় তৎপুরুষ। এই নাবাচক বা নয় অব্যয় মানে না, নেই, নাই, নয়, পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে কি ন তৎপুরুষ সমাস বলে, নয় তৎপুরুষ সমাস বলে। হোপস এটা বুঝতে পেরেছো না, মানে অর্থাৎ কি ভাই সোজা কথা, নাবাচক মানে তো নয় না। যেমন ন আচার, অনাচার, নয় অতি বৃহৎ, অনতি বৃহৎ, নয় ক্ষত, নয় ক্ষত মানে কি অক্ষত, নয় বিশ্বাস,
অবিশ্বাস, ঠিক আছে। বেআইনি, বে নয়, বেআইনি মানে কি, বে বে মানে কি, নয় আইনি, নয় আইনি যা তাই তো বেআইনি, নয় পর্যাপ্ত, অপর্যাপ্ত, ঠিক আছে। তাহলে নয় ও বহুব্রীহি তোমাদের কাছে, সরি নয় ও বহুব্রীহি, নয় ও তৎপুরুষ তোমাদের কাছে ক্লিয়ার। তারপর দেখো অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসে কি, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক তৎপুরুষ সমাস কি, যেমন কি ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম দেখছো র বিভক্তি লোপ পায় না, তেলে ভাজা এই যে আর লোপ পায় নাই। অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস কি, ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ। হোপসো এটা তোমাদের কাছে ক্লিয়ার। এবং আজকের ক্লাসটি ভাইয়া, আজকের ক্লাসটি আমরা এই তৎপুরুষ পর্যন্তই শেষ করেছি, যেহেতু অনেক লং হয়ে গেছে, তোমরা এইটুকু মনোযোগ দিয়ে পড়ো, কালকে আবার ঠিক এই সময় আমি পুরো ভিডিওটা আপলোড করে দেবো, সেখানে তোমরা বহুব্রীহি, বহুব্রীহি, হ্যাঁ বহুব্রীহি আছে যার, তাই না, বহুব্রীহি প্লাস হচ্ছে কি অব্যয়ভাব, অব্যয়ভাব ভাব কি শেষ করে দেব, ঠিক আছে। তো এই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, তার আগে বলছি এই ক্লাসটা যারা যারা করেছো নোটটা ভালোভাবে করে নিও, এবং নোটটা যদি পড়ে নাও এবং ক্লাসটা যদি পারফেক্টলি করে থাকো তাহলে তোমার সমাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।